আমাদেরকে বের করবে কে? আবার আমরা বের হয়ে আসবো কেন? বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে সত্য আর গুজবের সীমারেখা মিলিয়ে যায়। বাইরে থেকে যা দেখা যায়, ভেতরের বাস্তবতা অনেক ক্ষেত্রেই তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হয়। ঠিক এমনই এক সংবেদনশীল ও আলোচিত অধ্যায়ের মুখোমুখি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই এবং জামায়াত ইসলামের সম্পর্ক। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই এমন সব পোস্ট, ভিডিও আর মন্তব্য ছড়িয়ে পড়ছে যা দেখে অনেকেই ধরে নিচ্ছেন চরমোনাই আর জামায়াতের মধ্যে বুঝি বড় ধরনের ফাটল তৈরি হয়েছে। কেউ বলছেন বিশ্বাসঘাতকতা, কেউ বলছেন ফাঁদ, আবার কেউ বলছেন গোপন ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি বাস্তবতা এতটা সরল, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু গল্প যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে না? গত কয়েক সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি অদ্ভুত প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। চরমোনাইপন্থী পরিচয়ে কিছু ব্যক্তি হঠাৎ করে জামায়াত ইসলামের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা শুরু করেছেন। শুধু সমালোচনাই নয়, একাত্তর নিয়ে প্রশ্ন তোলা, মওদুদিবাদী তকমা লাগানো, এমনকি জামায়াতকে বিশ্বাসঘাতক বলতেও তারা দ্বিধা করছেন না। এই বক্তব্যগুলোর ভাষা ও যুক্তি বিশ্লেষণ করলে যে কেউ অবাক হবেন, কারণ এগুলো প্রায় হুবহু মিলে যায় আওয়ামী লীগের বহু বছরের রাজনৈতিক ন্যারেটিভের সঙ্গে, যে ন্যারেটিভ ব্যবহার করে আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনীতি করেছে এবং শেষ পর্যন্ত যার পরিণতিতে সেই দলের প্রধান হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সেই বাতিল ও জনসমর্থন হারানো একটি ন্যারেটিভ হঠাৎ করে চরমোনাইয়ের কিছু মানুষের মুখে কেন ফিরে এলো, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে, দেখতে হবে কারা এই বার্তাগুলো ছড়াচ্ছেন, কেন ছড়াচ্ছেন, আর তাদের অবস্থানটাই বা কি। খোঁজ নিয়ে দেখা যায় যারা এসব বার্তা ছড়াচ্ছেন তাদের অধিকাংশই চরমোনাইয়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো পদে নেই। তারা কেন্দ্রীয় নেতৃত্বের অংশ নন, মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। অনেকের পরিবার থেকেও কেউ দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত নন। সহজ ভাষায় বললে তারা নিজেদের দলেই প্রান্তিক অবস্থানে রয়েছেন। এখন প্রশ্ন হলো, এই প্রান্তিক অবস্থানে থাকা মানুষগুলোর লাভ কোথায় ছিল? একসময় যখন জামায়াত ও চরমোনাইয়ের মধ্যে দূরত্ব ছিল, তখন এই শ্রেণীর কিছু ব্যক্তি ওয়াজ মাহফিল কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে জামায়াত বিরোধী বক্তব্য দিয়ে পরিচিতি পেতেন। মওদুদিবাদী বলে গালি দেওয়া, নিজেদের বাতিলের বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা হিসেবে তুলে ধরাই ছিল তাদের মূল পরিচয়। সেটাই ছিল তাদের প্রাসঙ্গিকতা, সেটাই ছিল তাদের রাজনীতিতে টিকে থাকার কৌশল। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে যখন জামায়াত ও চরমোনাই একটি সমঝোতার পথে এগিয়ে যায়। তখনই এই ব্যক্তিদের সেই পরিচয়, সেই গুরুত্ব, সেই রেলিভ্যান্স হারাতে বসে। হতাশা থেকেই তারা এখন নতুন করে অনেকের বীজ বপনের চেষ্টা করছেন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এখন আসা যাক সবচেয়ে আলোচিত অভিযোগে। চরমোনাই কি জামায়াতের ফাঁদে পড়েছে? এই অভিযোগের সত্যতা যাচাই করতে হলে কয়েকটি বাস্তব তথ্য জানা জরুরি। প্রথমত, জামায়াত বর্তমানে কোনো ক্ষমতাসীন দল নয়। তারা সরকারে নেই, প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই, রাষ্ট্রীয় ক্ষমতা নেই। তাহলে প্রশ্ন আসে, ক্ষমতা, প্রভাব বা নিয়ন্ত্রণ ছাড়া তারা কাকে কিভাবে ফাঁদে ফেলবে? দ্বিতীয়ত, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো আবেগী বা অপরিণত সংগঠন নয়। এটি একটি সুসংগঠিত দল, যার রয়েছে নিজস্ব কাঠামো, নেতৃত্ব, আলেম সমাজ ও বুদ্ধিজীবী শ্রেণী। পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ রেজাউল করিমকে সরল বা রাজনৈতিক প্রজ্ঞাহীন বলা কি আদৌ যুক্তিসঙ্গত? তারা যদি কোনো আলোচনায় যান, নিশ্চয়ই ভেবেচিন্তেই যান। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন পর্যন্ত দুই দলের মধ্যে কোনো লিখিত চুক্তি হয়নি, কোনো আনুষ্ঠানিক জোট গঠিত হয়নি, কোনো এগ্রিমেন্টে সই হয়নি। যখন কোনো বাধ্যবাধকতাই নেই, তখন ফাঁদে পড়া শব্দটি ব্যবহার করা কি অতিরঞ্জিত নয়? এবার একটু দেখা যাক পর্দার আড়ালে কি ঘটছে। বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, জামায়াত ও চরমোনাই উভয় পক্ষই একটি তৃতীয় নিরপেক্ষ সংস্থার মাধ্যমে বিভিন্ন আসনে জরিপ চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, কোন আসনে কোন দলের প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি তা নিরপেক্ষভাবে যাচাই করা। জামায়াতের প্রার্থী নাকি চরমোনাইয়ের প্রার্থী, কে বেশি ভোট পাবেন সেটাই দেখা হচ্ছে। এই জরিপের ফলাফলের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পদ্ধতির ব্যাপারে উভয় পক্ষই একমত, অর্থাৎ আলোচনা চলছে এবং সেই আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। হ্যাঁ, মতপার্থক্য আছে, কিন্তু মতপার্থক্য মানেই জোট ভেঙে যাওয়া নয়। এখন আসা যাক এনসিপি প্রসঙ্গে। চরমোনাইয়ের কিছু ব্যক্তি অভিযোগ তুলেছেন, জামায়াত এনসিপির সঙ্গে জোট করে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় জোট মানে কি কেবল দুই দলের মধ্যেই সীমাবদ্ধ? বড় জোটে একাধিক দল থাকা অস্বাভাবিক কিছু নয়, বরং এনসিপি যুক্ত হলে জোটের শক্তি আরও বাড়তে পারে।
কেউ কেউ আবার ষড়যন্ত্র তত্ত্ব দিচ্ছেন বিএনপি সরকার গঠন করবে, এনসিপি বিরোধী দল হবে, আর জামায়াত চরমোনায় কিছুই পাবে না। কিন্তু বাস্তবতা হলো এনসিপি একা নির্বাচন করলে একটি আসন জেতাও কঠিন। তাহলে তাদের যুক্ত হওয়ায় ক্ষতিটা কোথায়? এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ফাঁদ বলে কিছু থেকে থাকে তাহলে সেই ফাঁদে শুধু চরমোনায় পড়েছে নাকি জামায়াতও? বাস্তবতা হলো দুই পক্ষই এখন এমন জায়গায় আছে যেখানে পিছু হটা সহজ নয়। কেউ ছাড়লে ইসলামী ঐক্য নিয়ে প্রশ্ন উঠবে, তাই এটাকে একতরফা ফাঁদ বলা বাস্তবসম্মত নয়। বিএনপির প্রস্তাবেও কথা শোনা যাচ্ছে, কিন্তু যে বিএনপিকে চরমোনায় নিজেই একসময় চাঁদাবাজদের দল বলেছে, সেই দলের প্রস্তাব নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য সে প্রশ্ন থেকেই যায়। সব শেষে তাকানো যাক নেতৃত্বের দিকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব, ছাত্র সংগঠনের সাবেক শীর্ষ নেতারা কিংবা সম্ভাব্য এমপি প্রার্থীরা কেউই জামায়াত বিরোধী এই ভাষায় কথা বলছেন না। কথা বলছেন কারা? যারা প্রান্তিক, যারা সিদ্ধান্ত প্রক্রিয়ার বাইরে। এই পুরো চিত্র বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। 1, আলোচনা চলছে এবং তা ইতিবাচক। 2, মত পার্থক্য আছে কিন্তু তা ভাঙনের পর্যায়ে নয়। 3, গুজব ছড়ানোর পেছনে ব্যক্তিগত হতাশা কাজ করছে। 4, কেউই কোনো ফাঁদে পড়েনি। শেষ কথা, রাজনীতিতে গুজব সবচেয়ে বড় শত্রু। সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় সেটাই পুরো সত্য নয়। বাস্তবতা জানতে হলে তাকাতে হবে দায়িত্বশীল নেতৃত্বের দিকে, আর তারা এখনও আশাবাদী। ইসলামী ঐক্যের স্বপ্ন এখনও জীবিত। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।